রাত্রে শ্যামার ব্যথা উঠল। তখন আর উপায় নেই। পাড়ার যে দুলে বউ দাইয়ের কাজ করে তাকেই ডেকে পাঠাতে হলো। 6 বছরের ছেলে হেম সেই জঙ্গলের মধ্যে দিয়ে অন্ধকার রাত্রে তাকে ডাকতে গেল। আর দ্বিতীয় লোক কই? মঙ্গলা ঠাকুরন অবশ্য পরে এলেন, কিন্তু তার ছেলে মেয়েদের ঘুম থেকে তুলে যে দাই ডাকতে পাঠাতে দেবেন না তিনি, এটা শ্যামা বেশ জানত। হেম ভয়ে চোখ বুজে হোঁচট খেতে খেতে কোনো মতে গেল। আসবার সময় দুলে বউ সঙ্গে এলো, এই যা ভরসা। কিন্তু ততক্ষণে আপনা থেকেই একটি মৃত সন্তান ভূমিষ্ঠ হয়েছে শ্যামার। দুলে বউয়ের মুখে খবরটা শুনে শ্যামার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। এত কষ্টের সন্তান যদি বা হলো, বাঁচল না। মঙ্গলা এসে হেঁট হয়ে দেখে বললেন, এ বাছা তোমার স্বামীর দোষ, নিশ্চয়ই ওর খারাপ ব্যামো আছে, নইলে তো এমন হতো না। আমি ভাবচুলুম যে রাত বিরেতে অন্ধকারে যাও আমার ফল গাছগুলোর সর্বনাশ করতে, পেটের জ্বালায় কিছুই তো মানো না, তাই বুঝি কি সব নজর টজর লেগেছে হয়তো। কিন্তু এ তো দেখেছিস বসনের মা? বসনের মা দাই ঘাড় নাড়ল। আমার তাই মনে হচ্ছে মা। ওর যা রাধারানীর কথা মনে পড়ে যায় শ্যামার। তাহলে কি তার কোনো ছেলেই আর বাঁচবে না? এর কি কোনো প্রতিকার, কি চিকিৎসা নেই? কিন্তু ক্লান্ত চোখ দুটি অবসন্ন হয়ে বুঝে আসে। এসব কথা এখন আলোচনা করতে ইচ্ছাও করে না। মঙ্গলা আবশ্যকীয় জিনিসপত্র গুছিয়ে দিয়ে বললেন, তবে আর কি, তুই সব ধুইয়ে মুছিয়ে দিয়ে যা বসনের মা। আমার আবার ঘর দৌড় পড়ে রয়েছে কিনা কর্তাকে দৌড় দিতে বলেছি, তা দিয়েছে কিনা তা তো জানি না, হয়তো ঘুমিয়েই পড়ল। মনটা আমার তো সেইখানেই পড়ে রয়েছে, আমি এখন যাই। বসনের মাও শেষ রাত্রে চলে গেল। ছেলেটা ছেঁড়া কাপড়ে জড়ানো অবস্থায় পড়ে রইল। নরেন এসে যা হয় একটা ব্যবস্থা করবে। বসনের মা যাবার সময় প্রশ্ন করলে, দৌড়টা? ভেজানো থাক, রাত তো প্রায় শেষ হয়ে এসেছে, উনিও এসে পড়বেন এখন। ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। শ্যামার চোখও তন্দ্রায় অবশ হয়ে আসে, তাই সে টেরও পায় না কখন নরেন এসে ঘরে ঢোকে। নেশায় তার চোখ লাল, কিন্তু দৃষ্টিতে ঘুমের কোনো আমেজ নেই। তাতে ফুটে উঠেছে অপরিসীম ধূর্ততা। নিঃশব্দে ছেঁড়া কাপড়ের পুঁটুলির মধ্যে থেকে ন্যাকড়ায় বাঁধা টাকাগুলো বার করে। সবগুলোই নিয়ে চলে যাচ্ছিল। কি ভেবে ঘুরে এসে 10টা টাকা রেখে যেমন এসেছিল তেমনি নিঃশব্দে চলে গেল। পরের দিন বসনের মা সকালে এসে ঘুম ভাঙাতে শ্যামা হেমকে বললে টাকা বার করে দিতে, কিন্তু পুঁটুলি খুলতেই শ্যামা সবই বুঝতে পারলে। লজ্জায়, অপমানে, ঘৃণায় আড়ষ্ট হয়ে বসে রইল অনেকক্ষণ। নরেন যে চামার সেটা সে জানে, কিন্তু এ যেন তার চেয়েও অনেকটা বেশি বিস্ময়কর আচরণ। ব্যাপার গতিক দেখে বসনের মা 4টি টাকা নিয়েই চলে গেল। ক্লান্ত শ্যামা মরা ছেলেটাকে দেখিয়ে বলল, ওটার একটা গতি তুমি করো বসনের মা, যাই হোক। মঙ্গলাও এসে সব শুনলেন। চামার মা, আজ তো চামার। তুমি যাই সতী সাধ্যি বউ, তাই ওর সঙ্গে ঘর করো। ঘেন্না ঘেন্না অমন ভাতারের নামে। যাগ্গে, তুমি আজ আর উঠো না, আমি সাবু করে পাঠিয়ে দিচ্ছি। আর ছেলে মেয়েদেরও খান কটক রুটি গড়ে দিক না হয় পিটকি। বামুনের ছেলে মেয়ে ভাত তো আর দিতে পারবো না। বামুন ঠাকুরন আবার এই সময় দেশে গেলেন কি না। তারপর একটু থেমে দম নিয়ে বললেন, ওই জন্যেই তো কেবল টিকটিক করি। দৌড়টা যদি উঠে দিয়ে রাখতে, আর স্বামী হোক আর যেই হোক, এমন নিঃশব্দে কিছু আর নিয়ে যেতে পারত না। হেম এক সময় 8 বছরে পড়ল। কথাটা অবিশ্বাস্য হলেও সত্য। যেখানে 1 বছরও কাটবার কথা নয়, সেখানে এতকাল যে কি করে কাটল ভেবেই পায় না শ্যামা। সরকারদের প্রকাণ্ড বাগানের পাকা তাল, নোনা, আতা, নারকেল, পেঁপে, কলা চুরি করে করে সংগ্রহ করে শ্যামা। শুধু শ্যামাই বা কেন, হেম, মহা সবাই করে। এটা আর এখন গোপনও নেই, সরকারেরা সবই জানে। এখন শুধু চলে লুকোচুরি খেলা। পিটকির ছেলেটা সবচেয়ে বড় শত্রু। সে আজকাল প্রায় সারাদিনই বাগানে বসে থাকে, আর ওদের কারোর টিকি দেখলেই নাকে কাঁদে। মা দেখো, আবার ওই বামনগুলো এসেছে চুরি করতে। ও মা,
আর মহা ওদেরই কাছে শুনে শুনে গালাগাল শিখেছে। সেও আধো আধো কণ্ঠেই আঙুল মোটকে শাপ দেয়, হাতের ছাড়া ছেলে মরেও না, মার মার। এইভাবে চলে টানাটানি। যখন ধরা পড়ে তখন চোরের মার খায় একদিন। বামুনের ছেলে বলে কেউ রেয়াত করে না। শ্যামা দিনের আলোয়ও চেষ্টা করে না। রাত্রির অন্ধকারে গা ঢেকে ঘুরে বেড়ায় নিশাচরী প্রেতিনীর মতো। আগে আগে সরকাররা ভয় পেত। সত্যি সত্যি অন্য দেবতা মনে করে চিৎকার করে রাম নাম করতে করতে দৌড়তো অন্ধকারের মধ্যে সাদা কাপড় পরা ওকে দেখে। কিন্তু ক্রমে কথাটা জানাজানি হয়ে পড়ায় তারাও নির্ভয়ে বেরোয় বাগানে। তাল কি নারকেল পড়ার শব্দ হলেই দু দলে চলে প্রতিযোগিতা, কে আগে আসতে পারে। সরকারদের ছেলেমেয়েরাও নির্ভয়ে বেরিয়ে আসে। বামনি তো আছেই বাগানে, ভয় কিসের। যেদিন শ্যামা আগে পৌঁছয় ফল সংগ্রহ করে নিয়ে নিঃশব্দে ফিরে চলে আসে। ওরা সারা বাগান তোলপাড় করেও কিছু খুঁজে পায় না। তখন ফিরে যাওয়ার সময় হেমদের জানলার কাছে এসে দাঁড়িয়ে গালাগাল দিয়ে যায়, বামুন না ঘোড়ার ডিম, চোর চোর সব, চোর আবার নাকি বামুন হয়, মর মর, ওলা উঠো হোক। কিন্তু শুধু তো সংগ্রহ করাই নয়, তা থেকে কিছু অর্থ সমাগমও প্রয়োজন। সেটা আরো কঠিন। পাড়াগাঁয়ে সবাই কিছু কিছু জমি নিয়েই বাস করে। ফল ফুলুরি সবজি প্রত্যেক বাড়িতেই হয়। সুতরাং পাড়া ঘরে এসব কেনবার লোক নেই। বিক্রি হয় সুদূর শিবপুরের বাজারে পাঠালে, কিংবা আরো দূরে শালিমারে। একসঙ্গে সবকিছু সংগ্রহ হয় না। রোজ রোজ অত দূরে যায় কে? কাজেই অধিকাংশ দিনই ওইসব পাকা ফল খেয়ে ফেলতে হয়। ওই খেয়েই জীবন ধারণ করতে হয়। যেদিন 2 রকম 3 রকম জিনিস জমে সেদিন শ্যামাই বেরোয় খদ্দেরের খোঁজে। তাও পাহারার শেষ নাই। অনেকক্ষণ ধরে একটা একটা করে জিনিস সরিয়ে কোনো গোপন স্থানে রেখে আসে। তারপর মা ছেলে 2 পথে গিয়ে সেখানে মিলিত হয়। মহা একাই বাড়ি থাকে। শ্যামা মাল বয়ে নিয়ে গিয়ে বাজারের বাইরে কোথাও গাছের আড়ালে অপেক্ষা করে, আর হেম ভেতরে গিয়ে বিক্রি করে। দর একই কম, আর ছেলে মানুষ দেখে আরোই কম দেয়। অর্থাৎ এত কাণ্ড করে এত পথ হেঁটে পয়সা মেলে কোনোদিন 2 আনা, কোনোদিন 10 পয়সা, কোনোদিন বা আরো কম। ফেরবার পথে যেদিন হেম রৌদ্রের তাপে আউতে ওঠা দোলন চাপার পাপড়ির মতো নেতিয়ে পড়ে, সেদিন বড়জোর 1 পয়সার বাতাসা কিনে মায়ে বেটায় কোনো পুকুর পাড়ে বসে একটু জল খেয়ে নেয়। তার চেয়ে বেশি খরচ করতে ভরসা হয় না, কারণ ওই সামান্য পয়সাতেই চালও কিনতে হবে। আজকাল এই ভাত খাবার দিনগুলো ওদের কাছে মহা উৎসবের দিন। আর এত কষ্টের পর যেদিন চালান করার মুখে ছেলে মেয়েরা ধরা পড়ে নির্যাতিত হয় আর মালও হয় বাজেয়াপ্ত, সেদিন শ্যামা অন্তরালে থেকে অসহায়ভাবে মাথা খুঁড়ে কপাল ফুলিয়ে ফেলে শুধু, কিন্তু কোনো প্রতিকার করতে পারে না। আর সে নির্যাতনেরও নব নব রূপ দস্তুর মতো যেন গবেষণা করে বার করা হয়। একদিন বা হাত বেঁধে গায়ে আলকুশি ঘষে দেওয়া হলো, আর একদিন হয়তো বা বিছুটি ঘষে জল ঢেলে দিল গায়ে। এমনি নানা রকম কৌশল। সবচেয়ে কষ্ট হয়েছিল শ্যামার যেদিন সত্যি অপরের বাগান থেকে চেয়ে আনা একটা নোনার জন্যে মহাশ্বেতাকে শীতের বিকেলে পুকুরের জলে ডুবিয়ে ওর মাথায় পা দিয়ে চেপে রইলেন অক্ষয়বাবু স্বয়ং। চোর বলেই ধরে নিলেন, কোনো কথাই বিশ্বাস করলেন না। 2-3 মিনিট ওইভাবে থেকে হাঁপিয়ে মেয়ে যখন নীল হয়ে উঠেছে, তখন হেমের মুখে সব কথা শুনে শ্যামা আর থাকতে পারলে না। ছুটে এসে জোর করে মেয়েকে টেনে জল থেকে কোলে তুলে নিয়ে অশ্রুরুদ্ধ কণ্ঠে বললে, এই তো পাশেই চটখণ্ডিদের বাড়ি, ওরা দিয়েছে কিনা সেটা জেনেই না হয় মেয়েটাকে খুন করতেন। এই দুধের বাছাকে এমনভাবে মেরে ফেলতে আপনার লজ্জা হয় না? অক্ষয়বাবু ভেংচি কেটে জবাব দিলেন, লজ্জা হয় না তোমাদের বাগান শুদ্ধ ফল চুরি করতে? শ্যামা এর আগে কোনোদিন কথা কয়নি ওর সঙ্গে, বলে ফেলে লজ্জিতই হয়েছে। তবু এখন তো আর ফেরা যায় না। সেও সদম্ভে জবাব দিলে, ফল তো কত, পাক পাখালি কাকে বাদুরে ভামেই তো খেয়ে যাচ্ছে, না হয় খেলেই বামুনের ছেলেপিলেরা দুটো। তাই বলে বামুনের কুমারী মেয়ের মাথায় পা? মা সতীরানী এর বিচার করবেন। এতক্ষণে আরো ভালো করে মেয়ের নীল মুখের পানে চেয়ে দেখবার ফুরসত হয়েছে শ্যামার। কেমন যেন হয়ে গেছে মহাশ্বেতা। ঠোঁট দুটো শুধু কাঁপছে, কাঁপতেও পারছে না।
সেই দেখে আরও জোরে কেঁদে উঠে পাগলের মতন একটা আম গাছে সে মাথা খুঁড়তে লাগলো। এইসব গোলমালে ততক্ষণে মঙ্গলারাও ছুটে এসেছেন। মঙ্গলা স্বামীকে তিরস্কার করলেন। জোর করে শ্যামার চোখের জল মুছিয়ে মেয়েটাকে নিজের শুকনো আঁচল দিয়ে গা মুছিয়ে বুকের মধ্যে করে নিয়ে ঘরে পৌঁছে দিলেন। ষাট কিছু মনে করিস নি মা, অমিন সে অমনি, রাগলে আর ওর জ্ঞান থাকে না। শ্যামা কিছু বললে না, কিন্তু দৈবক্রমে সেই দিনই পিটকির এক মেয়ের প্রবল জ্বর হলো। দিন দুই পরে ডাক্তার ডাকতে শোনা গেল নিউমোনিয়া। ওরা যত ভয় পেলে শ্যামাও ততটাই পেলে। সত্যি সত্যি কিছু ভালো মন্দ হয়ে যাবে না তো মেয়েটার? হে মা দুর্গা, হে মা কালী, রক্ষে করো মা। দিন রাত জপ করে শ্যামা। বড় দুর্দিনেই আশ্রয় দিয়েছে, উপকারও যে কিছুই করেনি তা তো নয়। মঙ্গলা এসে জোর করে একদিন ওকে ধরে নিয়ে গিয়ে ওর পায়ের ধুলো মেয়েটার মাথায় গায়ে মাখিয়ে দিলেন। ওর হাত দুটো ধরে বারবার বলতে লাগলেন, তুই ওকে মাপ কর বামনি, মাপ কর, নইলে দুধের বাচ্চা আমার বাঁচবে না। পিটকি এসে দুটো পা ধরে পড়ে রইল। কি সাপ দিলি বামুনদি, মেয়েটা আমার শুকিয়ে মরে গেল। কেমন করে বোঝাবে ওদের শ্যামা যে সাপ সে সত্যি দেয়নি, এত ছোট মন তার নয়। কিন্তু সে কিছুই বলতে পারলে না, শুধু হাউ হাউ করে নিজেও খানিকটা কাঁদলে। তারপর অচৈতন্য মেয়েটার মাথার কাছে বসে পড়ে ওর সর্বাঙ্গে হাত বুলোতে বুলোতে বলতে লাগলো, ওর সব বালাই নিয়ে যেন আমি মরি মা, ওর যেন কোনো অনিষ্ট না হয়। ছি ছি, এই কি আপনারা বলছেন বলুন তো, এ তো আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। যাই হোক, শ্যামা কদিন কাঠ হয়ে রইল, সে যেন কণ্টক শয্যা। অক্ষয়বাবু নিজে একদিন উঠোনে দাঁড়িয়ে মাপ চেয়ে গেলেন, এক ধামা চালও পাঠিয়ে দিলেন এর ভেতর। 13 দিন পর ডাক্তার যেদিন বললে যে আর ভয় নেই, সেদিন প্রকাণ্ড প্রকাণ্ড দুটি ঝুড়ি বোঝাই করে এলো সিধে, চাল ডাল তেল ঘি আটা ময়দা, মায় একটা শাড়ি পর্যন্ত। সেই থেকেই এরা আর শ্যামাদের বিশেষ ঘাঁটাননি, বরং বলা চলে মঙ্গলা একটা রফাই করে নিলেন। স্থির হলো যে বাগানে যা নারকেল পাতা পড়বে, মায় গাছ ঝাড়িয়ে যা কেটে ফেলা হবে, সবই শ্যামা পাবে। তা থেকে ঝাঁটার কাঠি করিয়ে শ্যামা শহরে বিক্রি করতে পাঠাবে। শুধু সরকারদের দরকার মতন কিছু কিছু দেবে ওদের, আর জ্বালানি পাতা অর্ধেক ওদের আর অর্ধেক শ্যামার। সেই শুরু হলো পাতা জমানো। এই বন্দোবস্তে শ্যামা খুশি হলো। নারকেল গাছ কম নয়, খ্যাংরা একবারে 5 সের আন্দাজ জমলে বয়ে নিয়ে নিয়ে যায় শিবপুরের বাজারে। 5 আনা 6 আনা পয়সা হয়, তার সঙ্গে ফল ফুলুরি কিছু কিছু বেচেও 2-4 পয়সা হয়। অর্থাৎ কোনো মতে উপবাসে শুকিয়ে মরাটা বাঁচে। কমলা মধ্যে মধ্যে 2-5 টাকা অবশ্য পাঠায় ছেলে মেয়েদের নাম করে। সে টাকা এলে তেল মশলা কাপড় ইত্যাদি কেনে শ্যামা, একেবারেই কিনে ফেলে, নইলে তো শুধু নগ্নতার জন্যই বাইরে বেরোনো বন্ধ হয়ে উপবাস করে মরতে হতো ওদের। নরেন আজকাল 6 মাসে 8 মাসে আসে, কিছু কিছু হয়তো হাতে করেই আসে, কিন্তু সেগুলো নিজেই খেয়ে নিঃশেষ করে যায়। এদের কথা চিন্তা করার অভ্যেস তার নেই। কোথায় সে যায়, কোথায় ঘোরে, কি খায়, কি করে, এসব প্রশ্ন আজকাল আর শ্যামা করেই না। সে সহজভাবেই মেনে নিয়েছে তার স্বামী ভাগ্যকে। শুধু ওর কথাবার্তার মধ্যে থেকে প্রকাশ হয়ে পড়ে যে সে এক রকমের ভ্রাম্যমান পুরোহিতের পেশা থেকেই সাধারণত পেট চালায়। প্রয়োজন হলে চুরি জোচ্চুরিতেও কোনো আপত্তি নেই। জুয়া খেলার কৌশল খুব ভালো রকমই আয়ত্ত করেছে, এমনকি পথে ঘাটে অপরিচিত লোকের সঙ্গেও খেলতে বসে যায়। জিতলে সে পয়সার ট্যাঁকে গুজে সোজা কোনো পতিতালয়ে বা মদের দোকানে গিয়ে ওঠে, আর হারলে অম্লান বদনে জানায় যে তার সঙ্গে কিছু নেই। সত্যি সত্যি কিছু থাকেও না, সুতরাং বিজয়ী পক্ষ কিছুই করতে পারে না। কেউ শুধু গালাগাল দিয়ে ছেড়ে দেয়, কেউ বা আবার 2-4 ঘাত দেয়, উত্তম মধ্যম। ট্যাঁক থেকে যখন পয়সা খসছে না তখন আর কি, কোনোটাতেই আমার আপত্তি নেই। যত মারি দিক, 1 পো ধেনো কিনে মালিশ করলেই গায়ের ব্যথা মরে যায়। হুম বাবা, নগদ টাকা বার করবে এ সম্মার কাছ থেকে এমন লোক এখনো জন্মায়নি। বিজয় গর্বে কথাগুলো প্রচার করে নিজের বুকে নরেন নিজেই ঘুষি মারে। বুদ্ধিটা মঙ্গলাই দেন, তারও প্রয়োজন ছিল অবশ্য। বেচা ঠাকুর কিছুদিন ধরেই নানান রোগে ভুগছে। আজকাল পুজো করানোই হয়েছে এক সমস্যা। একদিন দুপুরবেলা এসে ওদের ঘরে জেঁকে বসে বললেন, কাজ করো বামুন মেয়ে, ছেলেটা তো 8 বছরে পড়লো, তা ওর একটা পইতে দিয়ে দে। পইতে? এরই মধ্যে? হকচকিয়ে যায় শ্যামা। আমি কোথায় কি পাবো, কেমন করে দেব?
ও যেমন করে হোক দে, এই তো ঠিক পৈতের বয়স, পৈতেটা হয়ে গেলে পুজোটা তো ওই হাতে নিতে পারবে। নিত্যি নেই, নিত্যি নেই, নিত্যি উপোস, সেটা তো ঘুচবে নাকি? চালটা হাতে পাবি, দুধ বাতাসা থাকবে, ও একরকম করে চলে যাবে। চাই কি গাঁয়ের দু একটা মনসা পুজো, লক্ষ্মী পুজো, এও তো কোনো না করতে পারবে। আমাদেরই তো লেগে আছে বাপু 12 মাসে 13 পর্ব। শ্যামা কথাটা ইদানিং ভাবেনি কোনোদিন। এককালে সেই বলেছিল এই কথাই, কিন্তু এই নিঃস্বতার মধ্যে আর কিছুই মনে ছিল না, সব ভুলে বসেছিল। সে যেন আঁধারে কুল দেখতে পেলে। ছেলেটা এত বড় হয়ে গেল, লেখাপড়া শেখানোরও কোনোই ব্যবস্থা করতে পারেনি। যেটুকু নিজে জানতো সেটুকু অবশ্য শিখিয়েছে, কিন্তু আজকাল একটু ইংরেজি না জানলেই কি চলে? কমলা লিখেছিল ওকে তার কাছে পাঠাতে, শ্যামা তা পারেনি। সে কাকে নিয়ে থাকবে, কেমন করে থাকবে? শুধু ভালোবাসার প্রশ্নও নয়, হাত নুরকুত বলতে তো ওই একটি, রোজগার করতে পুরুষ মানুষ বলতেও তো ওই একটি। না, হেমকে সে ছেড়ে দিতে পারবে না। কিন্তু এ কথা হলো স্বতন্ত্র। হেমের যদি নিজস্ব কিছু উপার্জন হয়, তাহলে হেডমাস্টারের হাতে পায়ে ধরে মিডল স্কুলে ভর্তি করিয়ে দিতে পারে সে। সরকাররা বললে কিছু আর না করতে পারবে না, ওদেরই তো স্কুল। এক নিমেষে বহু দূর পর্যন্ত ভেবে নিলে সে। কল্পনা চলে গেল অনেকখানি, অনেক বাস্তব বাধা ডিঙিয়ে উজ্জ্বল ভবিষ্যতের পানে। বিহ্বলভাবে মঙ্গলার দিকে তাকিয়ে বসে রইল সে এক দৃষ্টিতে। খানিকটা ওর উত্তরের জন্য অপেক্ষা করে হাতে করে আনা পিকদানিতে পিচ করে খানিকটা পিক ফেলে মঙ্গলা বললে, কি হলো অমন হাঁ করে চেয়ে আছিস? কি কি ঠিক করলি? ঠিক? যেন চমকে জেগে ওঠে শ্যামা। ঠিক আর আমি কি করব বলুন, আমার অবস্থা তো সবই জানেন। মঙ্গলা বিশেষ একরকম কণ্ঠস্বর বার করে বললেন, নেকু, তার জানিনি? হ্যাঁ, আমরাও কিছু সাহায্য করলুম না হয়, পিটকিকে না হয় ভিক্ষে মা করে দিলুম ওর। এসব কাজ তো খারাপ নয়, ওতে পুণ্যি আছে। কিন্তু তোর মা মাগিকেও তো এক কলম দেখ না কেন? হ্যাঁ, ঠিক কিছু পাঠাবে এখন ধার দেনা করে। তোদের আর কি, তোদের তো কলমের জোর আছে বাপু, কারুর খোসামত করতে হবে না। এক কলম নিজেই লিখবি, ডাকে দিবি। আর টাকা, তবে তাও বলি, মেয়ে মানুষ লেখাপড়া শিখতে নেই গো মা। তোদের মা তোদের লেখাপড়া শিখিয়েছে বলেই এই এত দুর্দশা। আমার বাবা তো আমাকে ওই জন্যই লেখাপড়া শিখতে দেননি গো। বলতেন মেয়েরা হলো লক্ষ্মী, ঘরের লক্ষ্মী পর হয়ে যাবে, সরস্বতীর সঙ্গে যে ওদেরকার চিরকালের ঝগড়া। আসলে সরস্বতী তো লক্ষ্মী সতীন কিনা, সতীন কাঁটাকে কে দেখতে পারে বল মা? শ্যামা মাথা হেঁট করে বসে রইল। আশা কি জিনিস তাই যখন সে ভুলতে বসেছে, তখন এ কি এক নতুন শিহরণ নিয়ে এলো, নতুন আশা। তাহলে সেও কোনোদিন দাঁড়াতে পারবে, মানুষের মতন মানুষ হয়ে উঠবে। কি করবি তাহলে? চিঠি লিখবো মা, আপনারাও একটু দেখবেন। হ্যাঁ, তাই লিখিস। কর্তাকে আবার বলি, কর্তার হাতে এখন সব গিয়ে পড়েছে কিনা। যা চারিদিকে চুরি ডাকাতি হচ্ছিল, তো ভয়ে ধরে গিয়ে আমার সব পুঁজি পাটা বার করে ওর হাতে দিয়েছি। ও কি ব্যাং ম্যাং কোথায় রেখেছে সাহেবদের কাছে। এখন কতকটা ওর হাতেই তো আমি, ওরই হাত তোলায় থাকা। দেখি আদায় করবো খন। টাকা রাসমণিও কিছু পাঠালেন, কমলাও। শ্যামা তা থেকে অনেকখানি সরিয়ে রেখে দিলে দুর্দিনের জন্যে। সে যতটা পারলে সরকারদের ওপরই চাপালে। রাসমণি লিখেছিলেন কলকাতায় নিয়ে যেতে, তাহলে তারাই পৈতেটা দিয়ে দিতে পারতেন। কিন্তু এই জন্যেই শ্যামা যায়নি। কি দরকার মায়ের গোনা পুঁজি খসাবার? পরের ঘাড় দিয়ে যদি হয়ে যায় তো যাক না। পৈতে হয়ে যাওয়ার দিন 7-8 পরেই নরেন কোথা থেকে এসে হাজির। সেটা বিকেলের দিকে। আলোটা আবছা হয়ে এসেছে,
তবু উঠোনে পা দিয়েই হেমকে দেখে চেঁচিয়ে উঠল, এগে মাথা ন্যাড়া কেন? গলায় ওটা কে? হ্যাঁ, আমাকে না জানিয়ে আমার ছেলের পইতে দেয়া হয়েছে? কারা তো সাহস শুনি, এত বড় আসপর্দা! আমি কেউ নই না, আমি হলো মোর জন্মদাতা পিতে। আমাকে না জানিয়ে এত বড় কাজটা করে বসলো দুম করে। মেয়ে মানুষের এত সাহস! আর যদি গোর বেটার জাতকে এক কোপে সাবার না করি তো। যেন তুরি লাফ খেয়ে নেচে কুঁদে পাগলের মতন কাণ্ড বাঁধিয়ে তুললে নরেন। শ্যামা গিয়েছিল পুকুরে। আস্তে আস্তে এই আস্ফলন শুনে সেও জ্বলে গেল। ছুটে এসে রান্নাঘরে ঢুকে একেবারে উনুন থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে এনে বললে, চুপ করবে না জ্যান্ত এই নুড়োটা জেলে দেব? চুপ চুপ, আর একটাও কথা যেন না শুনি। পিতে, জন্মদাতা পিতে, লজ্জার মাথা তো খেয়েছ, হায়া পিত্তি বলেও কি কিছু থাকতে নেই? ওর সেই রণচণ্ডী মূর্তির সামনে আস্তে আস্তে যেন কুঁকড়ে গেল নরেন। থাম থাম, খুব হয়েছে, চুপ কর, একটু আগুন দে দেখি কলকেটায়। তারপর দাওয়ায় বসে একটু চুপ করে থেকে বললে, ওই পুঁটুলির মধ্যে এক কোণে একটু চা বাঁধা আছে, চা কর দেখি, একটু খাই। তারপর চা তামাক খেয়ে এ কথা সে কথা পর সহসা যেন কথা প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। ওই দেখ, আসল কথাটা বলা হয়নি, যে জন্য হঠাৎ চলে এলুম। আমার বড় ভাইরা যে ফর্সা। হ্যাঁ, আর্তনাদ করে উঠল শ্যামা। কি কি বললে? অক্কা অক্কা সাবার, হি হি করে হেসে বললে নরেন। কলকাতায় গিয়েছিল ওদের বাড়িওয়ালার সঙ্গে দেখা, 3 দিন হলো। কি একটা যাগযজ্ঞি করতে গিয়ে নাকি বুকে ব্যথা ধরে, আর তাইতেই সব শেষ। সেই প্রথম আর্তনাদের পর শ্যামার কণ্ঠ থেকে কোনো স্বরই বেরোয়নি। নরেনই একটু চুপ করে থেকে আবার বললে, মানে কথা হলো তোমার দিদি এবার বিধবা হলো, পয়সার দেমাকটা এবার একটু কমবে। বেশি পয়সা যে কথা রেখে যেতে পেরেছেন তা তো না। পুরনো জামা দিয়ে গরিব বোনকে সাহায্য করা, এবার ওকে কে সাহায্য করে তাই দেখো। যেন উল্লাসের সুর ফোটে ওর গলায়। শ্যামার হয়তো তখনই কলকাতায় চলে যাওয়া উচিত ছিল। খবরটা শুনে কিন্তু শেষ পর্যন্ত যাওয়া ওর হয়ে ওঠে না। কারণ বিস্তর। প্রথমত, কমলার এই অবস্থার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস সঞ্চয় করতে পারে না কিছুতেই। সে নিজে মেয়ে ছেলে। মেয়ে ছেলের এত বড় সর্বনাশ যে আর নেই তা বোঝে, বিশেষত হিন্দু বাঙালির ঘরে। ওর সেই রাজেন্দ্রাণীর মতন দিদি, চওড়া লালপাড় শাড়ি ও গয়নায় ঝলমল করত, তার নিরাভরণ শুভ্র বেশ দেখতে হবে, তার চেয়ে তো মরে যাওয়াই ভালো। দিদি না জানি কি করছে, ওকে দেখলেই হয়তো চিৎকার করে উঠবে, হয়তো আছড়ে পড়বে। না না, এখন সেখানে গিয়ে মুখোমুখি দাঁড়ানো তার পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত, হেমকে সবে স্কুলে ভর্তি করা হয়েছে। স্কুলের কর্তারা দয়া করে বিনা মাইনেতে ভর্তি করে নিয়েছেন, কিন্তু বলেই দিয়েছেন কামাই করা চলবে না একদিনও। কামাই করলেই এই সব সুবিধা বন্ধ করে দেওয়া হবে। বেচু চক্রবর্তী শয্যাগত, হেমই নিত্য সেবা করছে। নরেন তো পরের দিনই আবার উধাও হয়েছে। হেমকে কার কাছে কোন ভরসায় রেখে যাবে, আর কেই বা তাকে খেতে দেবে? তাছাড়া সে আবার অন্তঃসত্ত্বা। এই অবস্থায় হেঁটে যাওয়া, এখন গিয়ে কিছু আর মার কাছ থেকে হাত পেতে টাকা নেওয়াও চলবে না। আবার হেঁটেই ফেরা বড় কষ্টকর। সুতরাং চোখের জল চেপে শ্যামা ইদানিং দৈনন্দিন অভ্যস্ত জীবনযাত্রাতেই ফিরে আসে ধীরে ধীরে। অবশ্য উমার চিঠিতে খবর সবই পাওয়া যায়। কথায় বলে, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। রাসমণির সেই অবস্থা। আঘাত খেয়ে খেয়ে তার সমস্ত অন্তরই যেন পাষাণ হয়ে গেছে। নতুন কোনো আঘাতের প্রতিক্রিয়া জাগা শক্ত। তবে বজ্রাহত বনস্পতির মতো খাড়া থাকলেও ভেতরটা বোধ করি আমূলই শুকিয়ে গেছে। কমলা বাপের বাড়ি এসে ওঠেনি। ওর ভাসুর এবং দেওর আছেন অনেকগুলি, কিন্তু তার স্বামী ইদানিং তাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে দেননি। সুতরাং আজ এতদিন পর তাদের কাছে গিয়ে দাঁড়ালে কি অভ্যর্থনা মিলবে তা কমলা অনুমান করতে পারে সহজেই। সাংসারিক জ্ঞান খুব বেশি না থাকলেও মানুষকে এটুকু সে চেনে। হয়তো তারা প্রথমেই তাড়িয়ে দেবেন না,
কিন্তু শিগগিরই এমন অবস্থা করে তুলবেন যে আর টেকাই যাবে না। ওর স্বামী চাকরি করতেন কোনো এক সওদাগরি ফার্মে। মাইনে মোটা ছিল না, কিন্তু শতকরা 4 আনা কমিশন একটা পেতেন। তাতেই ওদের সচ্ছল সংসার চলত। ঝি রাঁধুনি চাকর এলাহি ব্যাপার ছিল। দু একবার কমলা সেদিকে দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা যে করেননি তা নয়, কিন্তু তিনি উড়িয়ে দিয়েছেন বারবার। বলেছেন, ভয় কি, আর কিছুদিন চাকরি করে নিজের ফার্ম খুলব, আর মূলধন এদের সঙ্গে অর্ডার সাপ্লাইয়ের কাজ করব। মূলধন কি হবে? আমাদের এই ছোট্ট সংসার, কি বা ভাবনা। তার জন্য এখন থেকে দুশ্চিন্তা করে লাভ নেই। ও চলেই যাবে একরকম করে। চলেই হয়তো যেত এমনিতেই, কিন্তু মরবার কিছুদিন আগে এক তান্ত্রিক এসে জুটেছিল। ঠিক দীক্ষাগুরু নয়, দীক্ষা নিয়েছিলেন কুলগুরুর কাছে, এমনি শিক্ষাগুরু বলা যেতে পারে। তারই প্ররোচনায় এক কালী স্থাপনা করে জমি জমা যেখানে যা কিছু ছিল সমস্তই দেবোত্তর করে দিয়েছিলেন। নগদ টাকার সব খরচ হয়ে গিয়েছিল বাড়ি আর মন্দিরে। সেই তান্ত্রিক তার আইনসম্মত সেবায়িত এখন। সে অবশ্য বিধবাকে আশ্রয় দিতে আপত্তি করেনি, কিন্তু কমলা সংক্ষেপে বলেছিল, ওই তো আমার স্বামীকে খুন করেছে। ওর আশ্রয়ে ছেলে মানুষ করার আগে ছেলের মুখে বিষ তুলে দেব। এই নতুন মন্দিরে এই কি একটা তান্ত্রিক ক্রিয়া করতে গিয়েই হঠাৎ বুকে ব্যথা ওঠে, তার অজ্ঞান হয়ে যান। সেই অবস্থাতেই একদিন পরে হয় মৃত্যু। কমলাকে তিনি কিছু বলেও যেতে পারেননি। কমলার নিজের হাতে যৎসামান্য নগদ টাকা যা ছিল তাই এই কদিনেই শেষ হয়ে গেছে শ্রাদ্ধ শান্তি করতে। অফিস থেকে প্রাপ্য কিছু ছিল কমিশনার মাইনে বাবদ, তার সঙ্গে সামান্য কিছু যোগ করে 500 টাকা দিয়ে গেছে তারা। আর আছে গায়ের গহনাগুলো। কমলা এই বিপদে একটুও মাথা গুলিয়ে ফেলেনি। সে শুধু বালা জোড়াটা গোবিন্দর বউয়ের জন্যে এবং গোবিন্দর অন্নপ্রাশনের গহনাগুলো তার ছেলে মেয়েদের উদ্দেশ্যে তুলে রেখে বাকি সমস্ত গহনাগুলো বেচে দিল। সব শুদ্ধ 2200 টাকা। এই টাকাটা একেবারে সে তুলে দিলে ওর স্বামীর বন্ধু এক সুবর্ণ বণিক ব্যবসায়ীর গদিতে। তিনি পাকা রসিদ দিয়ে টাকাটা নিলেন। কথা রইল, টাকাটা তিনি যথেচ্ছ খাটাবেন, লাভ লোকসান তার। তিনি শুধু এর সুদ বাবদ মাসে 18 টাকা করে দেবেন কমলাকে। কমলা অতঃপর ফার্নিচার পর্যন্ত বেচে দিয়ে মাসিক 4 টাকা ভাড়ায় একখানি ঘর নিয়েছে এবং ছেলেকে নিয়ে সেইখানেই এসে উঠেছে। ভদ্র ব্রাহ্মণ বাড়ির মধ্যে ঘর, সব দিক দিয়েই নিরাপদ আশ্রয়। অতঃপর সে ওই আয়েই দিন গুজরান করে ছেলেকে মানুষ করে তুলবে, এই তার প্রতিজ্ঞা। মা তার 2টি যমজ মেয়েকে নিয়েই বিব্রত। আবার তার উপর বোঝা চাপাবে না কমলা, এই এক কথা। দ্বিতীয় কথা, যা অনেক পরে প্রকাশ পেয়েছে, মেয়েদের বিধবা হওয়ার পর বাপের বাড়ি গিয়ে ওঠা তার স্বামী একেবারেই পছন্দ করতেন না। তিনি নাকি অনেকদিন আগে একবার বলেওছিলেন, যদি তেমন কোনো দুর্দিন আসে তো চেষ্টা করো ছেলেকে নিজেই মানুষ করে তুলতে। তার জন্য যদি গতর খাটাতে হয় তো লজ্জা নেই, কিন্তু বিধবা মায়ের কাছে গিয়ে উঠো না, সে বড় অশান্তি। 2 বিধবা বোন বাপের বাড়ি থাকলে আগুন জ্বলে, ওতে মনও ছোট হয়ে যায় আর ছেলেও মানুষ হয় না। তোমার উমা তো বিধবারই সামিল। খবরটায় কমলার জন্য দুঃখ বোধ একটু করে বই কি শ্যামা। আহা গো, সেই দিদি, তার কখনো কিছুই করা অভ্যেস নেই, কখনো এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খাননি। সে কি পারবে এত সব কাজ গুছিয়ে করতে? ওই তো আয়, খুব কষ্ট না করলে 2টো পেট চালিয়ে ছেলেকে লেখাপড়া শেখাতে পারবে না। আবার মনে মনে কোথায় যেন একটু আশ্বস্তও হয়। তার মনের গোপন কোণে বিশ্বাস বাসা বেঁধে আছে বহুদিন থেকেই, যে এখনো তার মায়ের হাতে কিছু সোনা আছে এবং সেটা তিনি মরবার পর উমা এবং শ্যামার মধ্যেই ভাগ করে দেবেন। কিন্তু কমলা এসে উঠলে সেও তো ভাগ পেত। কমলা এসে ওই বাড়িতে না থাকলেও যে তার 1 ভাগ পাওনা এমনিতেই হয়, ন্যায় তো এবং ধর্ম তো, এবং এখন তার যে অবস্থা তাতে তারই সেটা পাওয়া উচিত, এই কথাটা কেন জানি না শ্যামা একবারও ভাবে না। তার আত্মকেন্দ্রিক মন নিজের দাবিটাকেই সর্বদাই বড় করে দেখে। এবারেও মঙ্গলা ঠাকুরুনি কথাটা পারেন। হ্যাঁলা, মেয়ের বিয়ে দিবি? দেখ, দিস তো দে। আকাশ থেকে পড়ে শ্যামা। মেয়ের বিয়ে? তার মেয়ে যে সবে 7 পেরিয়েছে। আহা, তা হোক না 7 বছর, এই তো বিয়ের বয়স, 8ম বর্ষে গৌরী দান।
তারও তো একটা পুণ্য আছে। তোর ভালোর জন্যই বলছিল, নইলে বেটা ছেলের আবার বিয়ের ভাব না। কত মেয়ের বাপ তাদের দোরের মাটি রাখছে না। আমার কথাটা মনে পড়লো তাই বলি। ফুটফুটে মেয়ে তোর, হয়তো ওদের নজরে পড়ে গেলেও যেতে পারে। এই ফাঁকে পার হয়ে যায় তো যাক না। লোভে কম্পমান হয় শ্যামার মন। যেদিন থেকে মেয়ে হয়েছে সেই দিন থেকেই তো বলতে গেলে দিন গুনছে। বরং বলা চলে যে মেয়ে হওয়ার আগের থেকেই দিন গুনছে কবে মেয়ে হবে। মেয়ে হলে শিগগির কুটুম হয়, নাতি নাতনি। ছেলের বিয়ের জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়। কিন্তু মা, আসল কথাটা যে ভাবছেন না, আমার হাতে তো কিছুই নেই। কোথায় কি পাবো বলুন তো? আবার তো এই একটা মেয়ে হলো, এরই তো দেনা এখনো শোধ হয়নি। বলি, গায়ে গু মাখলে তো আর জমে ছাড়বে না। আমাদের হিঁদুর ঘরের মেয়ে যখন বিয়েছিস, তখন বিয়ে তো দিতেই হবে নাকি? খেতে পাস আর নাই পাস। মেয়েটা দেখা না, দেখাতে দোষ কি? দেখালেই তো আর বিয়ে হচ্ছে না। পছন্দ হলে চাই কি টাকা করি নাও নিতে পারে। কথাটা শ্যামার মনে লাগলো। হেম আর একটা নিত্য সেবার কাজ পেয়েছে। এই গ্রামের বাইরে সেটা, প্রায় মাইলখানেক হেঁটে যেতে হয়। তা হোক, রাত 4টে উঠে হেম আগে সেখানে চলে যায়। তারপর এখানের পুজো শেষ করে পড়তে বসে। খুব জোরে যায় আর জোরে আসে, ঘন্টাখানেকের বেশি লাগে না। সেখানে ব্যবস্থা ভালো, চাল ওই আতসেরই বটে, কিন্তু তেমনি মাসে 3 টাকা মাইনে। রাত্রে সেতলে 2খানা বড় বাতাসা, 1 পো দুধ। সেটা ঠিক বামুন কায়েতের বাড়ি নয়, কিন্তু যার আপত্তি হতে পারত সেই মঙ্গলা ঠাকুরুনই অভয় দিয়েছেন। কে বা আজকাল অত সব মানছে? তুমিও যেমন ওই বেচাই নুকিয়ে নুকিয়ে করতো তো। নিয়ে নে, ভাতের দুঃখ তো ঘুচবে। বেচু অসুস্থ হয়ে পড়েছে বলে এমনি মনসা পুজো, লক্ষ্মী পুজো 2-1টা পায় হেম। অর্থাৎ ঠিক উপবাস করার অবস্থাটা ঘুচেছে। আর একটি শিশু এসেছে কোলে বটে, চাঁদের মতন রং, পদ্ম ফুলের মতন সুন্দর মেয়ে। কমলা চিঠিতে নাম পাঠিয়েছে ঐন্দ্রিলা। সে যাক, তাহার আর কতই বা খরচ। যদি মা কিছু দেয় এবং মঙ্গলা যদি কিছু ধার বলেও দেন, তো কোনো মতে কাজ ছাড়া হয়তো বা যেতে পারে। দেনা সে রাখবে না, যেমন করেই হোক কষ্ট করে কাজ সারবে। আয়ের ইদানিং আর একটা পথও বেড়েছে। মৌরির কুণ্ডুবাবুরা 7খানা গায়ে ক্রিয়াকর্মে সামাজিক বিলন, পুজো পার্বণে ছাঁদা দেন। এ গ্রামও সেই তালিকায় পড়ে, ব্রাহ্মণ মাত্রেই পায়। এতদিন এরা পায়নি, কারণ স্থায়ী বাসিন্দা নয় বলে। বহুদিনের চেষ্টায় ওদের খাতায় এদের নাম উঠেছে। সামাজিক মানে নিমন্ত্রণের সঙ্গে একটা পেতলের হাঁড়ি কিংবা ঘড়া করে তেল, নয়তো কাঁসার থালায় সন্দেশ দিয়ে যায় বাড়ি বাড়ি। তেলটা ঘরে থাকে, বাসনটা বিক্রি করা যায়। আর পুজোয় রাসে ছাঁদার ব্যবস্থা আছে। মাথাপিছু 16খানা লুচি ও 12টা সন্দেশ 3-4 দিন ধরে সপরিবারে খাওয়া চলে। সদ্যজাত ঐন্দ্রিলাও এই ছাঁদার অধিকারী। খানিকটা চুপ করে থেকে শ্যামা মনে মনে কত কি বা স্বপ্নজাল বনে, কল্পনায় বহু দূর এগিয়ে যায়। তারপর বলে, বেশ তো, দেখুন না মা, তা ছেলে কি করে, বয়স কত? ছেলে নাকি ওই মৌরি গ্রামেই থাকে, মঙ্গলার কাছে যা খবর পাওয়া গেল। কোনো এক বিলিতি কারখানায় কাজ করে, 19 টাকা আন্দাজ মাইনে পায়। রোজ হিসেবে মাইনে ওই রকমই দাঁড়ায়। মা আর 2টি ছোট ভাই আছে সংসারে। 2টো বোনও বুঝি আছে। পৈতৃক বাড়ির ভাগ, খান 2 ভাঙা ঘর আছে। তবে জমি আছে অনেকখানি, প্রায় 3-4 বিঘের বাগান। মঙ্গলা বললেন, বেটা ছেলে রোজগার করছে, বাড়ি করতে কতক্ষণ? জমি আছে, ও বাড়ি ঠিক তুলে নেবে দেখিসক্ষণ, দেখতে দেখতে। তারপর তোর মেয়ের বরাত। যদি তেমন তেমন পয় ফলাতে পারে তো ওর আয়ও বেড়ে যাবে নাকি চচ্চর করে। তা বয়স কত মা ছেলের? বয়স? একটুখানি চুপ করে থেকে বোধ করি হিসেব করারই চেষ্টা করেন মঙ্গলা। বয়স আর কত, ওই 23-24 হবে বড় জোর।
24 বছর? আমার মেয়ে যে মোটে 7 বছরের মা। ও মা, ও কথা বলিসনি তো। 7 বছর কি সোজা বয়স মেয়ে ছেলে? আগে তো এই বয়সে বিয়ে না হলে লোকে নিন্দেই করতো। আর ও বরের কথা যদি বলিস, বেটা ছেলের আবার বয়স কিলা, দোজ বরে তো আর নয়। আগে তো শুনেছি তোদের কুলিন বামুনের ঘরে 5 বছরের মেয়ের সঙ্গে 60 বছরের ঘাটের মরার বিয়ে হতো। তবু শ্যামা চুপ করি আছে দেখে মঙ্গলা ঠাকুরন আবার বললেন, আর বামুনের ঘরের কথাই বা কেন? আমারই তো বড় যা রয়েছে, তুই তো দেখেছিস তাকে। ওই যে পিটকির কোলের ছেলেটার অন্নপ্রাশনে এসেছিল, এওরানি ভাগ্যিমণি পাকা চুলে সিঁদুর পড়ছে। কিন্তু ওদের কি বিয়ে হয়েছিল শুনবি? আমার জায়ের যখন 5 বছর, তখন বট ঠাকুর 28 পেরিয়ে 29-এ পড়েছেন। বাইরে বাইরে পশ্চিমে ঘুরে কাজকর্ম করতেন, বিয়ে করবার ফুরসত পাননি। তারপর হঠাৎ ঠাকুরের কানে গেল যে ছেলের স্বভাব চরিত্র বিগড়েছে। যেখানে থাকতেন সেখানে নাকি ইহুদি মেম রেখেছেন বাঁধা। যেমনি কানে যাওয়া অমনি তার পাঠিয়ে দিলেন, মা মরো মরো, ঝট করে চলে এসো। ছেলে যেদিন এসে পৌঁছলো সেই দিনই দিলেন পিঁড়িতে বসিয়ে। 3-4 দিন মোটে সময়, মেয়ে তো আর দেখবার সময় পেলেন না। হাতের কাছে ছিল ওই 5 বছরের মেয়ে, তো তাই সই। তা সে যা মজা মা, বুঝলি? লজ্জার কথা, এসব কাউকে বলিসনি, বলতে গেলেও হাসি পায়। আমার যা ফুলসজ্জের রাত্রিরে হঠাৎ ঘুম ভেঙে উঠে কাপড়খানা গুটিয়ে বগলে চেপে ভাসুরকে ডাকছে, ও বল বল, শুনছো? আমার যে পেচ্ছাপ পেয়েছে, দাঁড়াবে চলো। বল দেখি কি কাণ্ড। মঙ্গলা হা হা করে হেসে ওঠেন। শ্যামা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হ্যাঁ, তা দেখুন মা, যা ভালো বোঝেন। আপনাদের দয়া হলে মেয়ে পার হয়েই যাবে। হ্যাঁ, যাই আবার দেখি। পিটকি হয়তো দোরতালা খোলা রেখেই ঘুমিয়ে পড়লো। ওর যা কাণ্ড, মেয়ে বা বড় বাউন্ডুলে। সত্যি সত্যি যে মহাশ্বেতার এখানেই বিয়ে ঠিক হয়ে যাবে তা শ্যামা কখনোই ভাবেনি। এমনকি যখন দিন পর্যন্ত স্থির হয়ে গেল তখনও যেন তার বিশ্বাসই হতে চায় না কথাটা। তা মঙ্গলা করেছেনও ঢের। তিনি একরকম জোর করেই ছেলের মাকে চেপে ধরে এ সম্বন্ধে রাজি করিয়েছেন। 51 টাকা নগদ, চেলির জোর, 3খানা নমস্কারী, দানের বাসন আর 2 গাছা সোনা বাঁধানো পেটি, এই দিতে হবে। বাসন কিছু কিছু মঙ্গলা নিজের ঘর থেকেই বার করে দিলেন, ঝালাই পালিশ করে নেওয়া হলো। নগদ টাকাটা রাসমণি পাঠালেন। কমলা এত দুঃখের মধ্যেও 5টা টাকা নগদ আর একখানা পার্সি শাড়ি পাঠিয়েছে। উমাইদিনী ক্রুশ বুনে খুঞ্চি পোষ করে বিক্রি করে, তার হাতে 2-4 টাকা জমেছে। সে তা থেকে পাঠিয়েছে 5 টাকা। আর এধার ওধার করে কিছু চেয়ে চিনতে আনলে শ্যামা, একরকম ভিক্ষে করেই। বাকি কিছু ধার হলো, মঙ্গলাই ধার দিলেন। কথা রইল মাসে মাসে 2-1 টাকা করে শ্যামা শোধ করবে, মঙ্গলা সুদ নেবেন না। শ্যামা পুরনো ঠিকানায় বড় জায়ের নামেও একখানা চিঠি দিয়েছিল, কিন্তু কোনো উত্তর এলো না। তবে আর একটা দিক থেকে অপ্রত্যাশিতভাবে কিছু এসে গেল। না এলে শ্যামা বিব্রত হতো, কারণ বরযাত্রী আসবে 30 জন, এ তারা বলেই দিয়েছিলেন। ওটা কিছুতেই কমানো গেল না। বরদের নিকট আত্মীয়ই নাকি ওর চেয়ে বেশি। এখানেও 2-1 জনকে না বললে চলবে না। সরকারদের বাড়িতেই ছেলে বুড়ো নিয়ে 22 জন, পাড়াতেও আছে। মঙ্গলা অবশ্য বারণ করেছিলেন এত হাঙ্গামা করতে, কিন্তু শ্যামার তাতে মন ওঠেনি। এই প্রথম সন্তানের বিয়ে ওর, এই প্রথম কাজ ওর নিজের জীবনের আর সংসারের। যেরকম দেখে ও অভ্যস্ত বাল্যকাল থেকে, ঠিক সেরকম হবে না তা সে নিজেও জানে, কিন্তু তাই বলে একেবারে সব কিছু বাদ, সেটা সম্ভব নয়। তাছাড়া মরুভূমে ওয়েসিস দেখা গেছে, তৃষ্ণার্ত পথিকের মন হয়ে উঠেছে দুরাশা চঞ্চল। এখনই কত কি স্বপ্ন দেখছে ওর কল্পনা, কত কি সুদূর ও অসম্ভবের স্বপ্ন। মনে তাই জোরও এসেছে। ঋণ করতে আজকে যেন আর ভয় নেই। মনে মনে কোথায় যেন একটা আশ্বাস জেগেছে ওর,
যে এই দেনা শোধ হয়ে যাবেই। তবুও হয়তো শেষে সামলানো যেত না যদি না 31টা টাকা ভগবান প্রায় ছপ্পর ফুঁড়ে দিতেন। মঙ্গলা বললেন, মেয়েরই পয় বামুন মা, মেয়ের আয় পয় ফলাবে বলেই মনে হচ্ছে। কি করে যে টাকাটা এলো তা আজও যেন শ্যামার ধারণার অতীত। অত সাহসী যে কে ওকে দিয়েছিল, সত্যি বোধ হয় ভগবানের হাত। বিয়ের ঠিক 3 দিন আগে নরেন এসে পড়ল কোথা থেকে, একেবারে অপ্রত্যাশিতভাবে। হাতে কচু পাতায় জড়ানো খানিকটা হরিণের মাংস আর 2 ময়দা। ভালো করে পেঁয়াজ দিয়ে রাঁধ দিকি মাংসটা, 4টি খড় দিয়ে আগে সেদ্ধ করে জলটা ফেলে দিস, নইলে মেটে মেটে গন্ধ ছাড়বে, খেতে পারবি না। তারপরেই ওর চোখে ধরা পড়ল আয়োজনটা। তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে একবার তাকিয়ে নিয়ে বলে, এইসব কি ব্যাপার? এত সব চকচকে বাসন, নতুন চৌকি, বরণ ডালা, বলি মতলবটা কিসের? কারবে? শ্যামা হাত থেকে মাংসটা নিয়ে রান্নাঘরে রেখে ঘটি করে জল এনে দাঁড়িয়েছিল। হাতটা আগে ধুয়ে নাও দেখি, বিয়ের খবরটা পরে নিলেও চলবে। নরেনের সুর সপ্তমে চড়ে গেল। না, পরে নেব না আমি, ওসব চালাকি চলবে না। বল শিগগির কারবে, নইলে একেবারে অনর্থ করব। বিয়ে আবার কার? তোমার মেয়ের। অদ্ভুত একটা সুর বার করে নরেন গলা দিয়ে। আমার মেয়ের বিয়ে আমি জানলুম না, আর আমার মেয়ের বিয়ে সব ঠিক হয়ে গেল। দেওয়াচ্ছি আমি বিয়ে, ভালো করে দেওয়াবো। ওই এক পাত্রে তোদের মা বেটি দুজনকেই পার করবো, এই বলে রাখছি, দেখে নিস। সে কি আস্ফালনোর, যেন ধেই ধেই করে নাচতে লাগলো সারা উঠোনময়। তবু শ্যামার ধৈর্যচ্যুতি ঘটেনি। সে বুঝিয়ে বলতেই চেষ্টা করলে, দেখো মিছিমিছি ছোট লোকমি করো না বলে দিচ্ছি। তুমি কি বাড়িতে থাকো না আমাদের কোনো খবর রাখো? তোমাকে বিয়ের কথা কি জানাবো বলো দেখি? আমরা কদিন অন্তর খাই সেই খবরটাও কোনোদিন জানবার চেষ্টা করেছো? থাম হারাম জাদ, ওসব লম্বা লম্বা বাত রাখ। আমার মেয়ের বিয়ে আমি দেবো না, দেবো না। বলে পাঠা তাদের এক্ষুনি যে ওসব চলবে না। তারপরে যদি বিয়ে করতে আসে তো এই নাদ না রইল, সব কটার মাথা যদি ফাটিয়ে না দিত আমার নাম নেই। চেঁচামেচিতে কখন অক্ষয়বাবু এসে পেছনে দাঁড়িয়েছেন ওরা কেউ টের পায়নি। তিনি এইবার একটু মুচকি হেসে বললেন, কিন্তু তাতে জেল হবে যে, চাই কি কেউ খুন হলে ফাঁসিও হতে পারে। জেল হয় খেটে নেব, তাতে কি, ও আমার অভ্যেস আছে। জেলকে ভয় করিনি। মোদ্দা মেয়ের বিয়ে আমি দিতে দেবো না, দেখি কেমন করে দেয়। মেয়ের বিয়ে দিয়ে উনি নিশ্চিন্ত হবেন, আমি বেঁচে থাকতে সেটি হচ্ছে না। অহেতুক একটা আক্রোশ যেন ওর কণ্ঠে। অকস্মাৎ বোধহয় ভগবানই বুকে দুর্জয় সাহস এনে দিলেন। শ্যামা মাথার কাপড়টা আরেকটু টেনে দিয়ে অক্ষয়বাবুকে উদ্দেশ্য করে বললে, আপনি একটু আসুন তো বাবা আমার সঙ্গে, আমি থানায় যাব। থানা শব্দটা শোনবার সঙ্গে সঙ্গেই বেলুন যেন চুপসে গেল। তবে তো ভয় আমি একেবারে কেঁচো হয়ে যাব। যা না থানায়, থানায় গিয়ে কি বলবি তাই শুনি। কথাগুলো বলে, কিন্তু কণ্ঠস্বরে যে আর জোর নেই তা উপস্থিত সকলকার কাছেই স্পষ্ট হয়ে ওঠে। আর ওর সেই জোরের অভাবটাই যেন শ্যামার মনে অভূতপূর্ব একটা জোর এনে দেয়। কোথা থেকে যেন কথাগুলো কে একটা জুগিয়ে দেয় ওর মুখে। সে বেশ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে, বলবো যে তুমি রোজ লুকিয়ে লুকিয়ে জুয়া খেলো। আমি তা জেনে পুলিশে খবর দেব বলেছিলুম, তাই তুমি চেঁচামেচি মারধর করছো। কনস্টেবল চাইবো তোমাকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য। এবার সত্যি জোকের মুখে নুন পড়ল। মুখ কালি করে একরকম ক্ষীণ কণ্ঠেই নরেন বলল, জানা বলগে জানা, বললেই অমনি তারা বিশ্বাস করছে কি না। সাক্ষী চাইনে, যেন প্রমাণ চাইনে, এই যেন শ্বশুর বাড়ি। তারপর গলা আরো নামিয়ে এনে বলে, বেশ তো, দিগে জানা তোর মেয়ের বিয়ে। আমার কি, আমি তো তোর ভালোর জন্যই বলছি। বলি কে না কে ঠকিয়ে মেয়েটাকে নিয়ে যাবে, তুই তো বুঝিস ছাই। মেয়ে মানুষের 10 হাত কাপড়ে কাজ হাঁটতে পারে না, বুদ্ধি তো এক তিল ঘটে নেই, শুধু ওই নাচতেই জানিস। অক্ষয়বাবু এবার একটু তিরস্কারের ভঙ্গিতেই বললেন, মেয়ের আমার যদি বুদ্ধি না থাকতো তাহলে কি আর তুমি বাঁচতে ঠাকুর, না এই সংসারটাই বজায় থাকতো? ও যা বিয়ের সম্বন্ধ ঠিক করেছে তা তোমার ইহজীবনে জুটতো না। নাও, আর বেশি গোল করো না, চুপচাপ শুয়ে পড়োগে। আর দেখো যেন মেয়ের দানের বাসনগুলো আবার চুরি করে বেচে দিয়ে শোনা, তাহলে কিন্তু মেয়ে যাক না যাক
আমি থানায় যাব। সত্যি সত্যি চাদরটা খুলে আনলায় রেখে গজগজ করে বকতে বকতে নরেন গিয়ে বিছানায় শুয়ে পড়ল। পরের দিন দুপুরবেলা ভাত চাপিয়ে রান্নাঘরের দাওয়ায় বসে টাকার কথাটাই ভাবছে শ্যামা। পিটকির সেজো মেয়েটা হাঁপাতে হাঁপাতে এসে বললে, জানো বামুন মাসি, বামুন মেশোর কাছে অনেক টাকা আছে, অনেক টাকা। তুই কি করে জানলি? শ্যামার চোখ দুটো যেন লোভে আগ্রহে জ্বলে ওঠে। এই যে এখন পুকুরে নাইতে নেমেছিল না, নেয়ে উঠে ভিজে কাপড়ের সঙ্গে কোমর থেকে একটা গেঁজে খুলে কতগুলো টাকা বার করে পুকুর পাড়ে ঘাসের ওপর রেখে গেঁজেটা শুকোতে দিয়েছে, আর বসে বসে তাই পাহারা দিচ্ছে। তবু যেন বিশ্বাস হয় না কথাটা। শ্যামা ঈষৎ সন্দিগ্ধ সুরে প্রশ্ন করে, কি করে জানলি সেটা গেঁজে? তুই জানিস কাকে গেঁজে বলে? লম্বা সুর টেনে বলে কালীতারা, গেঁজে জানি নে, দাদু কোথাও টাকা নিয়ে যেতে হলেই তো গেঁজেতে করে নিয়ে যায়। শ্যামা ওর গাল টিপে আদর করে বলে, বড় ভালো খবর দিয়েছিস মা। আমায় বেশি করে আনন্দ নাড়ু খাওয়াবে? উৎসুক আগ্রহে প্রশ্ন করে কালী। নিশ্চয়ই, যত খেতে পারিস। তখন আর উচ্চবাচ্য করলে না শ্যামা। বিকেলের দিকে যখন বিয়ের নানান জোগাড় উপলক্ষে মঙ্গলা এসে বাইরের রকে জাঁকিয়ে বসেছেন, শ্যামা সোজাসুজি গিয়ে নরেনকে বললে, কই 20টা টাকা দাও তো, আমি তো আর কিছুতেই পেরে উঠছি না, ময়দা ঘি এগুলো এখনো সব বাকি, তবু তো মাছ মা কাল পুকুর থেকে ধরিয়ে দেবেন বলেছেন। টাকা টাকা আমি কোথায় পাবো? 1 পয়সা নেই আমার কাছে। আর ঘি কি হবে? ওই তেলে ভাজা লুচি তো বেশ, কিংবা ওই ভাত খাওয়া গে জানা, বামুন বাড়ি, তাতে ওই সব দোষ নেই, পুজুরে বামুনের মেয়ের বিয়ে, তাতে আবার লুচি। শ্যামা বললে, এ তোমার গুপ্তি পাড়া নয়, এখানে তেলে ভাজা লুচি খাওয়ানোর রেওয়াজ নেই, আর ভাত তো খাবেই না। দুপুরে বউ ভাতের যজ্ঞি হলেও বা চলতো, বিয়েতে ভাত খাওয়াতে গেলে নিন্দে হবে। আর শুধু তো বিয়ের রাতই নয়, ফুলসজ্জে পাঠানো আছে, 10টা টাকার কম কি ফুলসজ্জে পাঠানো হবে? তবে মর্গে যা, আমি কি জানি, লবাবি করতে হয় নিজের কোমরের বল বুঝে করবি। কোমরের বল বুঝেই তো করছি, যা কিছু সব তো আমি করছি, আর মা করছেন। তুমি যে জন্মদাতা পিতে বলে চেঁচাও, তা তুমি কি করলে তাই শুনি? মেয়ে তোমার নয়? মেয়ে আমার তা হয়েছে কি? আমি তো আর বিয়ে দিতে যাইনি। আমার যখন ক্ষমতা হতো তখন আমি বিয়ে দিতুম। তুই কি আমার মত নিয়ে বিয়ে ঠিক করেছিলি? তা বেশ তো, তা যেমন করিনি, তোমার ভরসায় তো ছিলাম না। এসে পড়েছ, টাকাও আছে, তাই চাইছি। সংসারটা তো তোমার, সংসার খরচ বলেই না হয় কিছু দিলে। আমার কাছে টাকা? আকাশ থেকে পড়ে নরেন, উত্তেজিত হয়ে উঠে দাঁড়ায় একেবারে। আমি কোথায় টাকা পাবো? মাইরি মা কালীর দিব্যি বলছি, আমার হাতে 1 পয়সাও নেই। বাইরে থেকে মঙ্গলাও কতটা স্বগতোক্তি করলেন। তুই আর টাকা চাইবার লোক পেলি নে বামুন মেয়ে, ওর কাছে আবার টাকা। কিন্তু শ্যামার মুখ ততক্ষণে কঠিন হয়ে এসেছে। সে 1 পা কাছে এগিয়ে গিয়ে বললে, দেখো, জেনে শুনে মিছিমিছি দিব্যিগুলো গেল না বলে দিলাম। টাকা আমার চাই, ভালো চাও তো দাও, নইলে তোমারই একদিন কি আমারই একদিন। নরেন যেন আরো আকাশ থেকে পড়ে। মিছি মিছি, এ যদি মিছে হয় তো কি বলেছি? তোর এই ছেলের দিব্যি বলছি, আমার হাতে 1 পয়সাও নেই। বলিস তো ছেলের মাথায় হাত দিয়ে। ফের বলেই শ্যামা ওর কোমরে কোঁচার যে কাপড়টা সযত্নে জড়ানে বাঁধা ছিল, তাতে এক হ্যাঁচকা টান মেরে গেঁজেটা টেনে বার করলে। হয়তো ভালো করে মুখ বন্ধ ছিল না বা আর কিছু, গেঁজেটায় টান দিতেই ঝনঝন করে টাকাগুলো ছড়িয়ে পড়ে গেল মেঝেতে। সত্যি যে ওর কাছে অতগুলো টাকা আছে শ্যামা সেটা আশাই করেনি। সে মুহূর্ত কয়েক যেন সেই রজত মুদ্রা বর্ষণের শব্দের মধ্যে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু সে কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই ক্রোধে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যতটা শক্তি ওর হাতে ছিল তার সবটা প্রয়োগ করলে মারলে 1 চড় নরেনের গালে। বহু দিনের বহু সঞ্চিত ক্ষোভ, স্বামীর অমানসিক আচরণের জন্য সমস্ত তিক্ততা ওর অন্তরে যা কিছু জমেছিল এতকাল, তা যেন ওই চরের শক্তি ও প্রেরণা জোগালো ওকে নিজের অজ্ঞাত সারেই, সম্পূর্ণ অতর্কিতে। এই ঘটনার পূর্ব মুহূর্তেও এ ছিল ওর ধারণার অতীত। পরের বহুক্ষণ পর্যন্তও তা বিশ্বাসের বাইরেই রইল। জ্যেষ্ঠ এবং একমাত্র পুত্র সন্তানের নামে মিথ্যি দিব্যি গালাতে ওর এতকালে সঞ্চিত চিত্ত ক্ষোভের বারুদে অগ্নি সংযোগ হয়ে গেল। এ বোধহয় পৃথিবীর সমস্ত মায়েরই সহ্যের বাইরে। যাই হোক,
চর মেরেও 2-3 মুহূর্ত ব্যাপারটা মনের মধ্যে ধারণা করে নিতে দেরি হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেই শ্যামা মেঝেতে উপুর হয়ে পড়ে টাকাগুলো কুড়িয়ে নিতে শুরু করলে। মোট যতটা পাওয়া গেল 31টা টাকা। অনেকক্ষণ ধরে খুঁজে দেখলে আরো তক্তপোষের নিচে, বাক্সের পাশে, তবে আর পাওয়া গেল না। 31 টাকা একসঙ্গে পাওয়াই ওর কাছে অবিশ্বাস্য ব্যাপার। নরেন কিন্তু বেশি স্তম্ভিত হয়ে গিয়েছিল ব্যাপারটায়। সত্যি যে শ্যামা কোনোদিন ওর গায়ে হাত তুলবে সেটা কল্পনাই করতে পারেনি। ওর কেমন যেন একটা ভয় হয়ে গেল, নইলে তখনও হয়তো কাড়াকাড়ি করে কয়েকটা টাকা বাঁচানো চলতো। কিন্তু সে চেষ্টাও সে করলে না। তেমনি অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে শ্যামা মেঝেতে হামাগুড়ি দিয়ে টাকাগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলে নিলে। তারপর ঘর থেকে বেরিয়ে মঙ্গলা সামনে এসে বসে পড়ে কাঁদো কাঁদো হয়ে বললে, দেখলেন দেখলেন হারামজাদির কাণ্ডটা দেখলেন? আমার গালে 5 আঙুলে দাগ পড়ে গেছে, একেবারে জ্বালা করছে আমার গালটা। মঙ্গলা ঝংকার দিয়ে উঠলেন, তোমার যা কেলেঙ্কা ঠাকুর আর বলো না। নিজের মেয়ের বিয়ে 20টা টাকা চেয়েছিল, তা সহমানে দিয়ে দিলেই হতো, তা না আবার ছেলের নামে মিথ্যে করে দিব্যি গালা। গলায় বাপু দড়িও জোটে না। দড়ি না জোটে ওই পইতে গাছাটা তো আছে, আর আমি দিচ্ছি কলসিখানা গলায় বেঁধে পুকুরে গিয়ে ওলোগে। লজ্জা করে না আবার নকে কাঁদতে? বেশ করেছে মেরেছে। আমরা হলে অমন ভাতারের পাতে আকার ছাই বেড়ে দিতুম। টাকার শোকে সেদিন নরেন রাত্রে খেলে না। পরের দিন যেন কতকটা প্রতিশোধ নেওয়ার অভিপ্রায় আবার ডুব মারলে বাড়ি থেকে। শ্যামা যতটা সম্ভব চোখে চোখে রেখেছিল বলে আর কিছু নিতে পারেনি। শুধু একখানা কোড়া কাপড় কি করে বা চাদরের মধ্যে লুকিয়ে নিয়েছিল, ওরা কেউ টেরও পায়নি। খোঁজ করে যখন পাওয়া গেল না, তখন সকলেই ব্যাপারটা অনুমান করলে। মঙ্গলা সান্ত্বনা দিয়ে বললেন, তা বাপু 31টা টাকার বদলে না হয় গেল ওই একখানা 13 আনা দামের বিলিতি কাপড়। আর সত্যি কথা, ওরও তো কিছু চাই।